যে খবরের দিকে নজর, রাজনৈতিক কারণে গণপিটুনি খুনে এ রাজ্যে প্রথম সাজা ঘোষণা, দেশের মধ্যে দ্বিতীয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ওয়াকফ আইন নিয়ে অশান্তির মধ্যেই বাবা ছেলেকে খুন করা হয়। এই ঘটনায় দোষী 13 জনকে যাবজ্জীবন সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। সরকারি আইনজীবী ফাঁসির সাজা চাইলেও যাবজ্জীবন দিয়েছে আদালত। এই বছরের এপ্রিল ওয়াকফ আইনের প্রতিবাদে গরম হয়ে ওঠে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি। কোথাও বাসে আগুন, কোথাও গাড়িতে দোকানে আগুন, একাধিক বাড়িতে ঢুকে তাণ্ডব চালানো হয়। 12 এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে দুষ্কৃতীরা, কুপিয়ে খুন করে। সেই ঘটনাতেই 13 জন দোষীকেই যাবজ্জীবন সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। প্রত্যেকের যাবজ্জীবন হলো। ডাকাতির জন্য 10 বছর, হাউস ট্রেসপাস আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর। ভিকটিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে। কিছু লোক ভয়ের মধ্যে হলেও তারা মোবাইলে কিছু ভিডিও ক্যাপচার করেছিল। মারা যাওয়ার আগে ওনার ছেলে যে ডাইং ডিক্লারেশনটা দিয়েছিল যে কিভাবে কারা মেরেছে, সেগুলো আমাদের সামনে কোর্টে এসছে। এই ঘটনার তদন্তে ডিআইজি মুর্শিদাবাদের নেতৃত্বে সিট গঠন হয়। গ্রেপ্তার করা হয় 13 জনকে। 55 দিনের মাথায় চার্জশিট দেয় সিট। যাদের আমরা গ্রেফতার করি তাদের প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে তারপর সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি। এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসিসের। যে সিসিটিভি ফুটেজে যাদের হাঁটা চলার ফুটেজ দেখা গিয়েছিল, আদালতে পেশ করা অভিযুক্তদের গেট প্যাটার্ন অ্যানালিসিস হাঁটা চলার ভঙ্গি হুবহু মিলে গেছে। অভিযুক্ত যারা ছিলেন তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করি, তাতে রক্তের দাগ ছিল। দুই যে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদের যে শরীর থেকে যে আমরা পিএম ব্লাড কালেক্ট করি, ওই অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ স্যাম্পল মিলে গেছে। মঙ্গলবার জঙ্গিপুর আদালতে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করার সময় বলেন, গত 12 এপ্রিল 3 বার হামলা করা হয়। সকাল 10টা থেকে 11:30টার মধ্যে বাড়ি থেকে হিচড়ে বের করে পৈশাচিক আক্রমণ করা হয়, হত্যা করা হয়। ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে বর্বরচিত আক্রমণ হয়েছে। সিসি ক্যামেরার তার ছিঁড়ে দিয়েছিল, অর্থাৎ পরিকল্পনা করেই হামলা। যারা খুন করেছে তারা ঠান্ডা মাথার ক্রিমিনাল, রক্ত নিয়ে খেলেছে। একজন জেনে শুনে খুন করবে, জেলে গিয়ে বলবে শুধরে গেছে, তারপর আবার বেরিয়ে এসে অপরাধ করবে। এটা হয় না। একটা পরিবারকে শেষ করে 13-14 বছর বাদে আবার যদি জাফরাবাদে ঘুরে বেড়ায়, তাহলে সমাজে কি প্রভাব পড়বে? সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। অভিযুক্তর আইনজীবী বলেন, আদালত কখনো আবেগের জায়গা হতে পারে না। বিরলের মধ্যে বিরলতম এটা প্রমাণ করতে পারেননি তদন্তকারীরা। সরকারি আইনজীবী ফাঁসি চাইলেও 13 দোষীকে যাবজ্জীবন সাজা শোনান বিচারক। আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই। আমি এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই এটাকে হিয়ারিং করেছি। আমরা টু দ্যাট এফেক্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, কিন্তু রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু জাজমেন্টে ডেথ সেন্টেন্সের এগেনস্টে যাচ্ছেন, যার জন্য আমার মনে হয় কোর্ট ওই সমস্ত জাজমেন্ট দ্বারা হয়তো ইনফ্লুয়েন্সড হয়েছেন। রাজনৈতিক কারণে গণপিটুনি খুনের শাস্তি পশ্চিমবঙ্গে এই প্রথমবার, আর দেশের মধ্যে দ্বিতীয়বার, উত্তরপ্রদেশের বাইরাইচের পরে। এদিন আদালতে বিশেষ সরকারি আইনজীবী বলেন, এটা সাধারণ খুনের ঘটনা নয়, এটি অন্যতম গণপিটুনির মামলা। এটা আমাদের যা আমাদের এখনো পর্যন্ত আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, তাতে ইন্ডিয়ার সেকেন্ড মব লিঞ্চিং এর মামলা এবং রাইটিং এর ওয়ান অফ দ্য ফার্স্ট কেস, যেখানে আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ড দিলেন সাহেব। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল, প্রণব বন্দ্যোপাধ্যায়, কেদার প্রামাণিক, নিউজ 18 বাংলা। যাবজ্জীবন নয়, ফাঁসি চান শুভেন্দু। হরগোবিন্দ চন্দনের পরিবারকে পাশে নিয়ে উচ্চ আদালতে যাওয়ার বার্তা বিরোধী দলনেতা। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং
ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব। আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। বন্ধুর জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। 2022-এর হাঁসখালির এই ঘটনায় প্রভাবশালী নেতার ছেলে সোহেল গয়ালি সহ মূল 3 দোষীকে যাবজ্জীবন দিল রানাঘাট মহকুমা আদালত। সোহেলের বাবা সহ 3 জনকে 5 বছরের কারাদণ্ড। 2022-এর 4 এপ্রিল নদিয়ার হাঁসখালি। বন্ধু সোহেল গয়ালির জন্মদিনের পার্টিতে গিয়েছিল ক্লাস 9-এর ছাত্রী, সেখানেই গণধর্ষণ। বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। এখানেই শেষ নয়, নাবালিকার বাড়িতে চাপ দিয়ে তড়িঘড়ি দাহ করা হয় বলে অভিযোগ। 3 বছর আগের এই ঘটনায় মঙ্গলবার সাজা দিল রানাঘাট মহকুমা আদালত। গণধর্ষণ ও অনিচ্ছাকৃত খুনে দোষী সাব্যস্ত 3 জন। সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন সাজা। জজ সাহেব যে রায় দিয়েছে আমি এতে খুশি না। যদি ফাঁসি হতো তাতে আমি খুশি হতাম। আমাদের পরিবারের ছাড়া পেয়ে যদি হামলা করে, যদি আবার মারধর করে আসে, সেই বইতে আমি খুশি না। ফাঁসি হলেই আমি খুশি হতাম। ষড়যন্ত্র ও তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি, এলাকার প্রভাবশালী নেতা। এছাড়া দীপ্ত গয়ালি এবং পীযূষ কান্তি ভক্ত, এই 3 জনের 5 বছরের কারাদণ্ড। তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত অংশুমান বাগচির 3 বছরের কারাদণ্ড। ষড়যন্ত্র ভয় দেখানোয় দোষী সাব্যস্ত হলেও সুরজিৎ রায় ও আকাশ বারুইকে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। 4 এপ্রিল বন্ধু সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের পার্টিতে যায় নাবালিকা, সেখানেই গণধর্ষণ। বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তপাতে মৃত্যু। 9 এপ্রিল হাঁসখালি থানায় অভিযোগ জানায় নিহতের পরিবার। 10 এপ্রিল সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সোহেলের এক বন্ধুকেও। 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার নেয় সিবিআই। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি এলাকার প্রভাবশালী নেতা বলে পরিচিত, তাকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর গ্রেপ্তার হয় আরও 6 জন। 28 জনের সাক্ষ্য গ্রহণ করে রানাঘাট মহকুমা আদালত। 2022 সালে সিবিআই চার্জশিট দেয়। সোমবার 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টে রিফ্লেকশন আসেনি। এই মামলার এগেইনস্টে আমরা হাইকোর্ট যাব। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ছাত্রীকে গণধর্ষণে 20 বছরের জেল, দোষী 2 সহপাঠীর 20 বছরের সাজা ঘোষণা শিলিগুড়ি মহকুমা আদালতে। নির্যাতিতাকে 50,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ। 2023-এ মাটিগাড়ার খাপরাইলের ঘটনায় সাজা ঘোষণা। টিউশন থেকে ফেরার পথে 2 সহপাঠীর হাতে গণধর্ষণের শিকার। 2 বছর বিচার চলার পর রায় ঘোষণা। এটা হচ্ছে আপনার গ্যাং রেপের কেস। আজকে সাজা হয়েছে 20 বছরের কারণ এবং 2 জন আসামি, 2 জনকে 50,000 টাকা করে ফাইন এবং সেই টাকাটা ভিকটিম গার্লকে দিতে হবে। অনাদায় 1 বছর করে জেল কাটতে হবে। সাক্ষ্য হয়েছে প্রায় 11 জন। 2023-এর ফেব্রুয়ারি মার্চে ঘটনাটা ঘটেছে, আমাদের 2025-এর এন্ডে শেষ হয়ে গেছে। নিউ টাউনের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, তিনিই মাস্টারমাইন্ড, তিনি অপরাধে মুখ্য ভূমিকা নিয়েছেন। কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নির্দেশে তিনি লিখেছেন, যার নেতৃত্বে গোটা ঘটনা ঘটেছে তাকে আগাম জামিন দেওয়া হলে সেটা বিচারের সঙ্গে প্রহসন হবে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 26শে নভেম্বর বারাসাত আদালত তার আগাম জামিন মঞ্জুর করে। 22শে ডিসেম্বর মঙ্গলবার
রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজ করে হাইকোর্ট। কেস ডায়েরি দেখে ছত্রে ছত্রে কড়া মন্তব্য হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে লিখেছেন, খুন হওয়া ব্যক্তিকে দত্তাবাদের দোকান থেকে অপহরণ করতে দেখেছেন যারা, সেই প্রত্যক্ষদর্শীদেরও বয়ান নিয়েছে তদন্তকারী এজেন্সি। মারধরের প্রত্যক্ষদর্শী রয়েছেন, একজন আহত প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে তার বিবরণ দিয়েছেন, কিভাবে মারধর করা হয়েছে তারও বর্ণনা দিয়েছেন। এমন সাক্ষী আছেন যিনি আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসা করেছেন, দেহ নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। যে সিসি ক্যামেরা ফুটেজ আছে তা প্রত্যক্ষদর্শীদের বয়ানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন আহত সাক্ষী। সাক্ষীদের বয়ান বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে অভিযুক্তই মাস্টারমাইন্ড এবং তিনি এই অপরাধে মুখ্য ভূমিকা নিয়েছেন। ম্যাজিস্ট্রেটের কাছে তিনি তার পরিচয় প্রকাশ করেছেন। তথ্য খতিয়ে দেখে বোঝা যাচ্ছে অভিযুক্তই সহযোগীদের জোগাড় করেছিলেন এবং তার সরকারি পদকে কাজে লাগিয়ে অপরাধটি ঘটিয়েছিলেন। মিথ্যের জাল বুনে তদন্তকে ভুল পথে চালানোর চেষ্টা করেছিলেন। বারাসাত আদালতের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ। সেই মামলার নির্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ লিখেছেন, আশ্চর্যজনকভাবে 26শে নভেম্বর রায় দেওয়ার সময় পরস্পর বিরোধী কারণের উল্লেখ করে সেশনস কোর্ট। আদালত যদিও মেনে নিয়েছিল মামলাকারীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা গুরুতর এবং তদন্ত অনেক দূরে গিয়েছে, তা সত্ত্বেও অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করা হয়, কারণ অভিযুক্ত পশ্চিমবঙ্গের একজন আমলা, ফলে তাকে হেফাজতে রাখার দরকার নেই। সাক্ষ্য প্রমাণের বিশ্লেষণে উঠে আসছে অপহরণ করতে নীলবাতির গাড়ি ব্যবহার করেছিল অভিযুক্ত। এই কাজে তাকে সাহায্য করেন একাধিক ব্যক্তি। অপহরণের পর আক্রান্ত ব্যক্তিকে বেআইনিভাবে নিজের নিউ টাউনের বাড়িতে আটকে রাখেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী অপহৃত ব্যক্তিকে নাগাড়ে মারধর করা হচ্ছিল তার বয়ান নেওয়ার জন্য। প্রবল মারধরের জেরে সন্ধ্যায় তিনি জ্ঞান হারান, তারপর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃতের শরীরে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। অভিযুক্তের আচরণে স্পষ্ট সরকারি ক্ষমতার বলে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিলেন তিনি। আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন, এমনভাবে গোটা ঘটনাটি ঘটিয়েছিলেন যা আইন শৃঙ্খলা ব্যবস্থার একেবারে গোড়ায় আঘাত করেছে। সহযোগীরা হেফাজতে, আর যার নেতৃত্বে গোটা ঘটনাটি ঘটেছে তাকে যদি আগাম জামিন দিয়ে দেওয়া হয় তাহলে সেটা বিচারের নামে প্রহসন হবে, তাও শুধুমাত্র এই কারণে যে তিনি একজন WBCS অফিসার। বোঝাই যাচ্ছে তদন্ত প্রক্রিয়াকে বেলাইন করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত, কিন্তু বিমানের টিকিট এবং বিমান সংস্থা দেওয়া তথ্যে স্পষ্ট ঘটনার পর অভিযুক্ত এবং তার সহযোগীরা উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছিলেন। কোনো জঘন্য অপরাধের মামলায় আগাম জামিন বা জামিনের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খতিয়ে দেখে আদালত। উত্তর 24 পরগনার সেশন জজ এবং বিধাননগরের ACGM যে রায় দিয়েছেন তাতে পর্যাপ্ত কারণ দেখানো হয়নি। বহু তথ্যকে এড়িয়ে যাওয়া হয়েছে এই রায়ে, তাই রায়টি খারিজ করা হলো। আগাম জামিন খারিজ। সোমবার এভাবেই আগাম জামিন খারিজ করে হাইকোর্ট। বিচারপতি নির্দেশ দেন 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতে হবে। আমার স্বামীকে প্রশান্ত বর্মণী হত্যা করেছে। আমি হাইকোর্ট করেছিলাম, হাইকোর্ট পরে আম কাকু সে ধমকা চমকা করলো, হাইকোর্ট পরে ও জামিন খারজ হয়েছে, তেণু করি হাইকোর্টকে ধন্যবাদ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার এমনই দাপট যে এখনো রাজগঞ্জের কেউ তার বিরুদ্ধে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। তাদের বক্তব্য, এই বিডিওর বিরুদ্ধে মুখ খোলা মানেই বিপদ ডেকে আনা। নিউজ 18 বাংলা। এসআইআর এ বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সোমবার মেনেছিলেন ঘুরপথে, মঙ্গলবার সরাসরি মেনে নিলেন বাংলায় বিজেপির মতুয়া মুখ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও।
50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনা ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না, আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে বেরি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনিমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল, কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সবথেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতেই। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর। দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা। 27 ডিসেম্বর থেকে এসআইআর শুনানি। দ্রুত শুনানি শেষ করতে একাধিক পদক্ষেপ কমিশনের। শুনানি কেন্দ্রে 11টি টেবিল, প্রত্যেক টেবিলে রোজ 150 জনের শুনানি। নির্বাচন কমিশনের কি নির্দেশ জানবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, শুনানি প্রক্রিয়ায় গতি আনতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেই কারণে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এবার থেকে প্রত্যেকটি টেবিলে প্রতিদিন 150 জন করে ডাকা হবে শুনানিতে, এবং প্রত্যেকটি শুনানি কেন্দ্রে 11টি করে টেবিল থাকবে। ইতিমধ্যেই 20 লক্ষ ভোটারকে কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছে। তুমি জানো 2002-এর ভোটার তালিকার সঙ্গে যাদের বর্তমান তালিকার মিল নেই, তাদের মধ্যে থেকে প্রায় 20 লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এছাড়াও এই যে শুনানি প্রক্রিয়া দ্রুত করার জন্য ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের থেকে জানতেও চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে এই শুনানি প্রক্রিয়া ভার্চুয়াল করা যাবে নাকি। সেক্ষেত্রে ভার্চুয়াল করা গেলে শুনানি প্রক্রিয়া আরো দ্রুত শেষ করা যাবে বলেই কমিশন মনে করছে। ইতিমধ্যেই আগামীকাল তুমি জানো যে মাইক্রো অবজারভার যাদের নিয়োগ করা হয়েছে তাদের প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে এই শুনানি প্রক্রিয়াকে কেন্দ্র করে। পাশাপাশি শুনানি প্রক্রিয়ার সময় ভোটাররা যে নথি জমা দেবেন, সেই জমা পড়া নথি সার্টিফাই করবেন জেলা শাসকরা। অর্থাৎ ইআরওদের কাছে যে নথিগুলি আসবে, যাদের শুনানিতে ডাকা হবে তাদের তরফে যে নথিগুলি দেওয়া হবে, সেই নথিগুলি সার্টিফাই করতেই হবে জেলা শাসকদের। প্রত্যেকটি নথি সার্টিফাই করতে হবে জেলা শাসকদের। আগামী দিনে দেখা গেল যদি কোনো দেখা যায় কোনো অভিযোগ বা কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে, তাহলে জেলা শাসকদের উপরই দায় বর্তাবে হবে। তেমনটাই কমিশনের তরফে ইতিমধ্যে জেলাগুলিকে জানানো হয়েছে। বেশ।
সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল এসআইআর শুনানি নিয়ে সাধারণের ভোগান্তির অভিযোগ, কমিশনকে একাধিক দাবিতে স্মারকলিপি। আপনারা হিয়ারিং সেন্টার করেছেন এমন জায়গায় যে মানুষকে 30-40 কিলোমিটার গ্রামীণ এলাকায় যেতে হবে। মানুষ কেন যাবেন? বললেন যে আমরা হিয়ারিং নেব 85 বছরে বাড়িতে গিয়ে, কিন্তু এটাও স্পেসিফিক ইনস্ট্রাকশন আমরা এইভাবে পাইনি। ফলে আপনারা কেন সিনিয়র সিটিজেন হিসাবে সকলকে ট্রিট করে ওই ব্যবস্থাটা করছেন? তাছাড়া বিএলওদের মাঝে মাঝেই তাদের ওপর এত বেশি আপনারা কাজ চাপিয়ে দিচ্ছেন, হঠাৎ হঠাৎ কাজ। যারা ধরুন বাইরে আছে, অর্থাৎ এখানে তাদের এনিউমারেশন ফর্ম ফিল আপ করেছে তাদের গার্জেনরা, এবারে আপনি তাকে হিয়ারিংয়ে ডাকলে সে কি করে আসবে এখানে? তাহলে আপনার হিয়ারিংয়ে যখন ডাকতে হবে তাহলে যিনি করেছেন তাকেও ডাকতে পারেন, তাকে করুন, একটা কিছু এসওপি ভালো করে বার করুন। খালি বিএলওদের ওপরে বার্ডেনটা চাপিয়ে দিচ্ছেন, নিজেরা বার্ডেনটা নিচ্ছেন না। সোমবার দল ঘোষণার দিনই প্রার্থীর নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করেন নিশা চট্টোপাধ্যায়কে। তারপরেই নিশার রিল ভাইরাল। মঙ্গলবার সেই প্রার্থীকে বাতিল করে দিলেন হুমায়ুন। পাল্টা সাংবাদিক বৈঠক করে মুখ খুললেন নিশা। তার দাবি তিনি হিন্দু বলেই এমন করা হলো। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামন সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি, কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে। नफरत करने वाले भी फिदा है हम पर मेरी जान। প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। হিন্দু বলেই বাদ হয়েছি, নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করব, মসজিদও করব, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার মনে হয় না এটা কোনো সার্কুলার পার্টি। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার সভা থেকে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন হুমায়ুন কবির। একই মঞ্চ থেকে 9 জন প্রার্থীর নামও ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক। কলকাতার বালিগঞ্জ থেকে হুমায়ুন প্রার্থী করেন নিশা চট্টোপাধ্যায়কে। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামন সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি, কলকাতা বালিগঞ্জ থেকে। এরপরই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় নিশার একের পর এক রিলসে। রিলস ভাইরাল হতেই মঙ্গলবার প্রার্থী নিশাকে বাতিল করে দিলেন হুমায়ুন। উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম আমি তৃণমূলের লোকরাই তো সব করেছে। যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে সেটা করেছে, এখনও ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে। তো সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা ডায়াসে তুলে করেছিল। পাল্টা সাংবাদিক বৈঠক করে সরব হন নিশা চট্টোপাধ্যায়। আমি একটা বাঙালি মেয়েকে হাঁটিয়ে তুমি বলছো একটা মুসলিমকেই নিয়ে আসবে,
তাহলে সেটা সেকুলার পার্টি কি করে হলো? হিন্দু বলেই বাদ হয়েছি, নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করব, মসজিদও করব, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার মনে হয় না এটা কোনো সেকুলার পার্টি। নিউজ 18 বাংলা। দুবরাজপুর পুরসভার কাউন্সিলরদের ঘরে ঢুকে রিলস, কাউন্সিলরদের ফাঁকা ঘরে ঢুকে রিলস যুবকের। দুবরাজপুর পুরসভা ছবি দেখছে, যেখানে নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন। সিসি ক্যামেরায় মোড়া চত্বরে কিভাবে বহিরাগত? ঘটনার নিন্দায় পুরো চেয়ারম্যান থেকে বিধায়ক। কাউন্সিলর রুমটা পৌরসভার গেটের সামনে এবং সকালে অফিস টাইমে খোলা। বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলররা আসেন, বিভিন্ন কাজ নিয়ে বসেন, তারা হয়তো চলে যান। কোনো সময় খোলা পেয়ে কেউ করেছে। আমরা এটা যাতে আগামী দিনে না হয় সেই বিষয়টা আমি পিয়নকে বললাম যে বন্ধ থাকবে, কাউন্সিলর এসে বলবে, সেই সময় তারা বুঝবে, খুলে দেবে, আবার চলে গেলে বন্ধ করে দেবে। হয়তো খুলে থাকার সুযোগ নিয়ে কোনো ব্যক্তি বা যুবক এটা করেছে, এটা অন্যায়, গরিত অন্যায়। হ্যাঁ, এটা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য আমরা দেখছি, রুমটা বন্ধ রাখার ব্যবস্থা রাখছি। দুবরাজপুর পৌরসভায় রুমটাতে সরকারি মিটিং হয়, সেই রুমে 10 নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই এক কর্মী যেভাবে গান লাগিয়ে দিয়ে যে ধরনের অ্যাক্টিভিটি করছেন, আমরা চাই তৃণমূল কংগ্রেস এটা নিয়ে তার দলের কর্মীর বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করবে। কারণ প্রশাসন আজকে পৌরসভাকে রাজনীতিকরণ করেছে, যে কারণে একজন কর্মীর সাহস কিভাবে হয় সেখানে একটা গান চালিয়ে দিয়ে সেখানে যে ধরনের সংস্কৃতি তিনি দেখাতে চাইছেন, এটা কি আদৌ কাম্য? পৌরসভা কি এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য অনুমতি কি পৌরসভা দিতে পারে? সেই জবাবটা পৌরসভাকে দিতে হবে।